রিজার্ভ চুরির তদন্তে 6 দেশের 56 জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। অভিযোগপত্রে আসছে 8 প্রতিষ্ঠানের নাম। আগামী শিক্ষাবর্ষ নতুন শিক্ষাক্রম পাচ্ছে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী। নবম শ্রেণীতে থাকছে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ। দাম কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে না বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট সেবা। দেশেই বাজার তৈরির চেষ্টা বিএসসিএল এর। এবার শীত মৌসুমে মেঘনায় ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা। জলবায়ুর পরিবর্তন ও নাব্যতা কম থাকাই কারণ, বলছে মৎস্য বিভাগ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। রিজার্ভ চুরির মামলা তদন্তে 6 দেশের 56 জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। তারা সহ অভিযোগপত্র আসামি হচ্ছে আরও 8 প্রতিষ্ঠান। গোয়েন্দারা বলছেন, তদন্ত শেষ পর্যায়ে থাকলেও অভিযোগপত্র দিতে অপেক্ষা করতে হবে যুক্তরাষ্ট্রের আদালতে থাকা অর্থ ফেরত মামলার নিষ্পত্তির জন্য। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরির ঘটনায় মানি লন্ডারিং আইনে মতিঝিল থানায় মামলা হয় 2016 সালের 15 মার্চ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করে তারা। বাংলাদেশ, ফিলিপাইন, চীন, শ্রীলঙ্কা, ভারত, জাপানের মতো দেশের বিভিন্ন সংস্থার কাছে চাওয়া হয় সন্দেহভাজনদের তথ্য। সহায়তা নেওয়া হয় ইন্টারপোলেরও। প্রায় 5 বছরের তদন্তে রিজার্ভ চুরির 56 জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। এর মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের 7, ফিলিপাইনের 30, শ্রীলঙ্কার 7, চীনের 3, ভারতের 3, জাপানের 1 ও সুইফট কর্মকর্তা 5 জন। সম্পৃক্ততা মিলেছে ফিলিপাইনের 7 ও শ্রীলঙ্কার একটি প্রতিষ্ঠানেরও। ফিলিপিনো আছে, শ্রীলঙ্কান আছে, জাপানিজ আছে, চায়নার আছে, একটা গ্রুপ যারা করেছিল, টাকাটা নিয়েছিল। আবার যাদের দায়িত্ব ছিল এই সিস্টেমটা ম্যানেজ করা, বিদেশি কোম্পানি যাদের ছিল, তাদেরও আমরা পেয়েছি ইনভলভমেন্ট। এবং আমরা তদন্ত পর্যায়ে আমরা আবার দেখেছি যে আমাদের যেসব অফিসাররা আছে এখানে, যাদের দায়িত্ব ছিল, তাদের দায়িত্বের মধ্যে কোনো ক্রিমিনাল ইন্টেন্ট ছিল কিনা। সিআইডি প্রধান বলছে, মানি লন্ডারিং আইনের মামলা তদন্তে সময় বেশি লাগে। এ মামলায় 6 থেকে 7টি দেশের সঙ্গে যোগাযোগ করে নানা তথ্য উপাত্ত নেওয়া হয়েছে। আমেরিকাতে যে কেসটা আমাদের পেন্ডিং আছে টাকা উদ্ধারের জন্য, ওইটা আগে শেষ হোক। ওইটা শেষ হওয়ার পর আমরা আমাদের তদন্ত রিপোর্ট আমরা কোর্টে দেব। এই জন্যই আমাদের অপেক্ষা, নাহলে কিন্তু আমাদের তদন্ত কাজ আমাদের শেষ। বাংলাদেশ ব্যাংক বলছে, রিজার্ভ চুরিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সিআইডি তদন্ত প্রতিবেদন হাতে পেলেই নেওয়া হবে ব্যবস্থা। সিআইডি ডাইরেক্ট আমাদের কাছে এই জাতীয় কোনো কিন্তু এখনো দেয়নি। আমাদের কাছে এইরকম যদি আমাদের কোনো তথ্য, আমাদের নির্দেশনা আসে বা আমরা যদি এই ব্যাপারে যখন স্যাঙ্গুইন হই, তাহলে তো অবশ্যই অ্যাজ পার সিস্টেম অনুযায়ী যা হওয়ার, বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশন অনুযায়ী যা করার তা করা হবে। 2016 সালের 4 এপ্রিল মধ্যরাতে চুরি হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের 810 কোটি টাকা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী শিক্ষাবর্ষ নবম শ্রেণীতে থাকছে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ। করোনার কারণে শিক্ষাক্রম পরিবর্তনের কাজ পুরোপুরি শেষ করতে পারেনি বোর্ড। তবে নতুন শিক্ষাক্রম পাচ্ছে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী। বাকিগুলোতে পরিবর্তন তার পরের বছর। সবশেষ 2012 সালে শিক্ষাক্রমে পরিবর্তন আনে সরকার। এর 6 বছর পর 2018-তে আবারও কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এতে কথা ছিল, চলতি শিক্ষাবর্ষেই নতুন শিক্ষাক্রমে শুরু হবে একাডেমিক কার্যক্রম। তবে করোনার কারণে কাজ শেষ না হওয়ায় সব শ্রেণীর কারিকুলাম পরিবর্তন হচ্ছে না। নবম শ্রেণী থেকে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ তুলে নেয়ার পরিকল্পনারও আলোর মুখ দেখছে না আগামী শিক্ষাবর্ষে। সেই নতুন কারিকুলাম অনুযায়ী আমরা পাঠ্যপুস্তক প্রণয়ন করে আমরা 2022-এ আমরা প্রাথমিক স্তরের 1, 2 এবং মাধ্যমিক স্তরের 6, 7 আমরা দিতে পারবো বলে আশাবাদী। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি।
বিভিন্ন জরিপে উঠে এসেছে বর্তমানে যে শিক্ষাক্রমে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটি সম্পর্কে বেশিরভাগ শিক্ষকই স্বচ্ছ ধারণা রাখেন না। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শুধু নতুন শিক্ষাক্রম চালু করলেই হবে না, শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনতে হবে। শিক্ষকরা বলছেন, ভালো ফল পেতে হলে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সঙ্গে নিয়ে শিক্ষাক্রম পরিবর্তনের কাজ করতে হবে। শ্রেণীর শিক্ষকদেরকে সম্পৃক্ত করা হয়, আমার মনে হয় সেই ক্যারিকুলাম বা শিক্ষাক্রম অধিকতর বাস্তবমুখী হবে। এদিকে গত বছরের বই ছাপানোয় কাগজ সহ নানা সংকটে নির্দিষ্ট সময়ে দেয়া যায়নি বই, তাই এবার মুদ্রণ মালিক সমিতির দাবি বিদেশ থেকে কাগজ আমদানির সুযোগ দিতে হবে। পাশাপাশি শিক্ষাক্রমে পরিবর্তন করা বইয়ের পাণ্ডুলিপি আগেই দিতে হবে। বিকল্প ব্যবস্থা থাকলে দেশি মূলগুলা যারা অসৎভাবে আমাদের জিম্মি করে এই বছর যে সংকট তৈরি করছে, এই সংকটটা তৈরি হবে না। আমরা সেক্ষেত্রে একটা আমদানির সুযোগ চাচ্ছি। সেই সঙ্গে সক্ষমতা অনুযায়ী প্রতিষ্ঠানকে বই ছাপানোর কাজ দেওয়ার আহ্বানও জানিয়েছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে সহজলভ্য হওয়ায় দাম পাওয়া যাচ্ছে না স্যাটেলাইট সেবার, তাই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের সেবা বিক্রি করা যাচ্ছে না বিদেশে। এই অবস্থায় দেশের ভেতরেই বাজার তৈরির চেষ্টা করছে বিএসসিএল। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইটের সেবা বিক্রির জন্য পুরোপুরি দেশের বাজারের উপর নির্ভরশীল থাকা ঠিক হবে না। 2018 সালের 11 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়। নিয়ন্ত্রণ পাওয়ার পর থেকেই দেশের পাশাপাশি বিদেশে সেবা বিক্রির উদ্যোগ নেয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল। এজন্য থাইল্যান্ড ভিত্তিক একটি পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করা হলেও আসেনি সফলতা। নেপাল ও ফিলিপাইন সেবা নিতে আগ্রহী হলেও দাম কম বলায় রাজি হয়নি বিএসসিএল। এখনো দর কষাকষি চলছে ইন্দোনেশিয়ার সঙ্গে। বিএসসিএল বলছে, আন্তর্জাতিক বাজারে স্যাটেলাইটের সেবা সহজলভ্য হওয়ায় উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে না। করা হয় 2012 সালে, তখন পৃথিবীতে স্যাটেলাইট ব্যান্ডউইথের দাম যেরকম ছিল, তারপরে বিভিন্ন জাতি অনেক স্যাটেলাইট তুলেছে আকাশে, যার জন্য স্যাটেলাইট ব্যান্ডউইথের সাপ্লাই অনেক বেড়ে গেছে। সাপ্লাই বাড়লে পরে দাম কমে যায়, ওই অবস্থা হয়েছে এখন। বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইটের মেয়াদ নির্দিষ্ট থাকায় ট্রান্সপন্ডার ফেলে রাখার সুযোগ নেই। দ্রুত কার্যকর বিপণনের বিকল্প নেই বলে মনে করেন তারা। স্যাটেলাইটের ব্যবহার আরো অনেক ক্ষেত্রে করা যেতে পারে, তার জন্য এই স্যাটেলাইটটা কিন্তু সেই রকম কাজের জন্য উপযুক্ত নয়। কাজে এই ক্ষেত্রে দেশের ভেতরে খুব বেশি মার্কেট খুঁজে খুব বেশি লাভ হবে বলে আমার কাছে মনে হয় না। এটা যার যে গ্রোথ অটোমেটিক্যালি যেটা হবে সেটা, বা বিশেষ প্রয়োজনের জন্য কিছু ক্যাপাসিটি আমরা রিজার্ভ রেখে বাকিটাকে আমাদেরকে যেভাবে হোক বিপণনের চেষ্টা করতে হবে। এর বাইরে আসলে আমাদের খুব বেশি বিকল্প নেই। বঙ্গবন্ধু স্যাটেলাইটের 14টি সি ও 26টি কেইউ ব্যান্ড ট্রান্সপন্ডার আছে। এর মধ্যে বিক্রি হয়েছে কেবল 7টি সি ব্যান্ড ও 7টি কেইউ ব্যান্ড ট্রান্সপন্ডার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় 19 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় দিয়েছে আদালত। রায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও 47 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দীর্ঘ 19 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা নিয়ে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা 34 আসামিকে আদালতে আনা হয়। বেলা 11টার দিকে রায় ঘোষণা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির। রায়ে 50 আসামির মধ্যে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছর, যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুকে 9 বছর, বিএনপি নেতা আব্দুল রাজ্জাককে 6 বছর সহ সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে উচ্চ আদালতে আবেদনের কথা জানিয়েছে আসামিপক্ষ। হাবিবুল ইসলাম হাবিব, রিপন এবং আরিফ, এই 3 জনকে 10 বছর পর্যন্ত সাজা দিয়েছে। সর্বনিম্ন 4.5 বছর দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আজকের এই রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার কায়েম হইল। উচ্চ আদালত অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার দিবেন, এটা আমরা আশা করি। সবার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মামলাটাতে সবাই বেশি উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন। রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। আর রায়ের বিপক্ষে বিএনপি মিছিল বের করলেও তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমি মনে করি
সারা সাতক্ষীরাবাসী সহ জনগণ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই রায়টির জন্য। আমরা মনে করি যে এটা সন্তোষজনক রায় হয়নি এবং আমরা আশাবাদী যে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে আমরা অবশ্যই ন্যায় বিচার পাব। এই মামলায় 54 আসামির মধ্যে 4 জন মারা গেছেন, 34 জন জেলে ও 16 জন পলাতক রয়েছেন। সাতক্ষীরায় ধর্ষণের শিকার এক নারীকে দেখে ঢাকায় ফেরার পথে 2002 সালে 30 আগস্ট কলারোয়া বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী। স্বস্তি প্রকাশ করেছেন হামলায় আহত ও প্রত্যক্ষদর্শীরাও। তারা বলছেন রায়ের মধ্য দিয়ে এই ঘটনা মিথ্যা প্রমাণের চেষ্টা ব্যর্থ হয়েছে। 2002 সালে কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় আহত হন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। সেদিনের কথা মনে হলে এখনো শিউরে ওঠেন তিনি। নেত্রীর গাড়ি একটা পরে আমার গাড়ি ছিল। নেত্রীর গাড়ি যখন বাসের কাছাকাছি গেছে তখন দেখলাম বেশ 1-200 গুন্ডা ফান্ডার লোক লাঠি সোটা নিয়ে ইট পাটকেল নিয়ে ওনার গাড়ি পরে ঝাঁপিয়ে পড়েছে। ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক সুভাষ চৌধুরীও ভুলতে পারেননি সেদিনের ভয়াবহ অভিজ্ঞতা। একই সঙ্গে আমাদের সাংবাদিকদের উপরে অ্যাটাক হলো। অ্যাটাক হওয়ার পরে আমরা সাংবাদিকরা কিছু সাংবাদিক প্রেস ক্লাবে অবস্থান নিলাম, আর কেউ আমরা থানার মধ্যে যে আমরা আশ্রয় নিলাম। সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নেতা মোসলেম উদ্দিন জানান, মামলার বাদী হওয়ায় বেশ কয়েকবার তৎকালীন সরকারি দল বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়েছেন। আসামির পক্ষ চেয়েছিল এই মামলাটা সর্বৈব মিথ্যা, এইটা প্রমাণ করে রায় যাই হোক, ঘটনাটা সত্য, এটা আদালতে প্রমাণ হয়, আমি দারুণ সন্তুষ্ট। মামলার 50 আসামির মধ্যে বিএনপি নেতা তৎকালীন সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আরও 47 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ার ঠিক এই জায়গাটিতে হামলা চালানো হয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে। দীর্ঘ 19 বছর পর এই মামলার রায় ঘোষণা হয় সন্তোষ প্রকাশ করেছে মামলার বাদী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। মিলছে কম, বলছেন মৎস্য কর্মকর্তারা। লক্ষ্মীপুরের নদী তীরবর্তী এলাকায় জেলে প্রায় 52,000, তাদের 42,000 নিবন্ধিত। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মাছ শিকার করেন এখানকার জেলেরা। তবে এবার মেঘনায় আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ এ অঞ্চলের জেলেরা। আর মাছের সরবরাহ কম থাকায় জেলার ছোট বড় 30টি মাছ ঘাটে অলস সময় পার করছেন আড়তদাররা। সারাদিনে জাল পাই, তাহলে আমাদের 4-5 টাকার বেশি মাছ হয় না। নদীতে মাছ নাই, আমরা তো ব্যবসায়ী, এটা ছাড়া তার কোনোটা করতে পারি না। অনেক শহর পড়ছে, নদীর ভিতরে হুগিয়ে গেছে, দেখে মাছটা আসে না আর কি। গভীর পানি হলে মাছ পাওয়া যেত আর কি বেশি। মৎস্য কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তন আর জীববৈচিত্র্যের উপর ভারসাম্যহীন আঘাতে মেঘনা নদীর গভীরতা কমে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের প্রজনন। পানির ঘনত্ব কমে যাওয়ায় নদীর মোহনা থেকে ইলিশ পাড়ি জমাচ্ছে সমুদ্র মোহনায়, ফলে নদীতে ইলিশ ধরাও পড়ছে কম। পানির গভীরতা, নদীর আর্দ্রতা প্লাস আবহাওয়া অনেক কিছু নির্ভর করে ইলিশের প্রাপ্যতাটা নির্ধারিত থাকে। জাটকা রক্ষাটা আমাদের এখন চ্যালেঞ্জ। তো আমরা অন্যান্য বছরের মতো যেভাবে পদক্ষেপ গ্রহণ করি, আমরা সেভাবে এই জাটকা রক্ষার জন্য কাজ করে যাব। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে আগামী 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত নদীতে মাছ ধরা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এবার ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 25,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ধর্ষণ নয়, বিষাক্ত মদ পানে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সিআইডির ফরেনসিক রিপোর্ট পেলেই জট খুলবে মৃত্যু রহস্যের। প্রাথমিক তদন্ত শেষে বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে পুলিশ। বলছে, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে নানা তথ্য মিলছে। সবশেষ গ্রেপ্তার হয়েছেন ওই ছাত্রীর বান্ধবী নেহা। এর আগে গ্রেপ্তার হন উত্তরার ব্যাম্বো রেস্টুরেন্টের 4 জন।
গত 30 জানুয়ারি রাত 10টা মোবাইল ফোনে ধারণকৃত ছবিতে দেখা যাচ্ছে 4 বন্ধুসহ উত্তরার ব্যাম্বু রেস্টুরেন্টে মদ পান করছেন ইউল্যাব শিক্ষার্থী, সেই সঙ্গে নাচ গান। অতিরিক্ত মদ্যপানে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। পরে বন্ধু রাইহান তাকে নিয়ে যায় মোহাম্মদপুরে বান্ধবী নুজহাতের বাসায়। সেখানে ওই ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হন তিনি। রবিবার সকালে ওই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত্যু হয় তার। তারা প্রায়ই তাদের বাসায় অন্য বাসায় তারা মিলিত হয়, প্রায়ই, এবং তারা এটা আমরা স্বীকার করেছেন যে যাদেরকে আমরা রিমান্ডে এনেছি দুইজনই স্বীকার করেছেন যে এটা কোনো ধর্ষণ না, এটা তাদের ঘনিষ্ঠ ফ্রেন্ড, এবং 1 বছর ধরে তারা প্রেম করছেন। প্রেমের প্রেক্ষিতে প্রায়ই তারা রাত্রি যাপন করেন। অতিরিক্ত মদ্যপানের কারণেই দুইজনের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। এদিকে উত্তরার পার্টি শেষে গভীর রাতে গুলশানে আরেক পার্টিতে যোগ দেন নেহা এবং আরাফাত। সেখান থেকে মাওয়া গেলে অসুস্থ হয়ে পড়েন আরাফাত, পরে মারা যান তিনি। যারা এই লোকগুলির কাছে এই মদটা বিক্রি করেছেন এবং এই যে একটা অবৈধ মদ এবং যেটা কোনো ইয়ে নাই, তাদের কোনো মেয়াদ নাই বা এটা বিষাক্ত যে মদটা যারা বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন কিছু মিলে আমাদের কাছে প্রাথমিক প্রমাণ হয়েছে অতিরিক্ত মদ্যপান, বিষাক্ত মদ্যপানই মৃত্যুর জন্য প্রধান দায়ী। এ ঘটনার পর উত্তরার ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মদ ও বিয়ারের খালি বোতল উদ্ধার করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। উক্ত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে মদের খালি বোতল এবং বিয়ারের খালি ক্যান উদ্ধার করি। পরবর্তীতে আমরা এই রেস্টুরেন্টের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 38 ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করি। নিহত ছাত্রীর বাবার করা মামলায় গ্রেপ্তার দুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বায়ু দূষণ রোধে সিটি কর্পোরেশনকে পর্যাপ্ত পানি সরবরাহ করতে ওয়াসাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে এই নির্দেশের অগ্রগতি সহ আদালতের 9 দফা নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা 1 মাসের মধ্যে জানাতে হবে উচ্চ আদালতকে। এদিকে পরিবেশ রক্ষায় ঢাকা ও এর আশেপাশের জেলার 59টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে আজ আদালতে প্রতিবেদন দিয়েছে পরিবেশ অধিদপ্তর। দূষিত বাতাসের শহরের তালিকায় বিশ্বের শীর্ষ অবস্থানে এখন ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এর জরিপে 2020 সালে ঢাকার স্কোর ছিল 287, যার অর্থ হচ্ছে এ শহরের বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। ঢাকা মহানগরীর বায়ু দূষণ রোধে 2019 সালে 9 দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের 5 জেলার অবৈধ ইটভাটা বন্ধ করা, মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়ার যানবাহন জব্দ ও ধুলাপ্রবণ এলাকায় 2 সিটি কর্পোরেশনকে নিয়মিত পানি ছিটানোর নির্দেশনা দেয়া হয়। হাইকোর্টের নির্দেশনার পর 2 সিটি কর্পোরেশন সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নড়ে চড়ে বসে। উত্তর সিটি কর্পোরেশনের দাবি, ঢাকার বায়ু ও পরিবেশ রক্ষায় বেশ কিছু জটিলতার নিরসন হয়েছে। বায়ু দূষণ রোধে সর্বোচ্চ চেষ্টার কথাও জানায় সংস্থাটি। ইটভাটার জন্য বায়ু দূষণ হয়, আমাদের রাস্তাঘাট খোরাখুরির জন্য বায়ু দূষণ হয়, মেট্রো রেল এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলোর কারণেও কিছু ধুলাবালি, 10টার বেশি গাড়ি আমরা পানি ছিটাচ্ছি। তারপর আমাদের যে ময়লা আবর্জনা আমরা যে ঢাকা শহর থেকে STS থেকে আমরা ল্যান্ডফিলে নিয়ে যাই, সেটি কাভার্ড ভ্যানে করে আমরা নিয়ে যাচ্ছি। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্টের আদেশের দীর্ঘদিন পরও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বায়ু দূষণের শহর ঢাকা হওয়ায় হতাশা প্রকাশ করেন। ধূলি দূষণ কমিয়ে নিয়ে আসা, নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তাদেরকে সিটি কর্পোরেশন যে পানি ছিটাচ্ছে যেন কোনো ধরনের পানির সংকট না হয় সেই বিষয়ে ওনাদেরকে নিশ্চিত করতে বলেছেন। অনেক সময় দেখা গেছে অভিযোগ এসছে যে সিটি কর্পোরেশন সঠিকভাবে পানি পাচ্ছে না বা ওয়াসার কাছে থেকে তারা সহযোগিতা পাচ্ছে না। আজকের এই আদেশের দ্বারা এই ধরনের জটিলতা দূর করা আমাদের সম্ভব হবে, সহজ হবে। এদিকে বৃহস্পতিবার আদালতের নির্দেশনার অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে দাখিল করে পরিবেশ অধিদপ্তর। এতে জানানো হয়, অভিযান চালিয়ে 59টি অবৈধ ইটভাটা ও 2টি টায়ার ও ব্যাটারি রিসাইকেলিং কারখানা বন্ধ এবং 1,78,00,000 টাকা ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়েছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশের বিস্তৃত অঞ্চল জুড়ে কয়েকদিনের শৈত্যপ্রবাহের পর কোনো কোনো এলাকায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়লেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আমরা দেখছি যে দেশের বিভিন্ন এলাকায় আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করেছে কয়েকদিনের শৈত্যপ্রবাহের পরে। আজকে পঞ্চগড়ের অবস্থা কেমন দেখছেন? দেখুন, আমাদের পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু আজকেও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে এখনো। তার কারণ আজকে সকাল 6টায় কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। আর আপনি জানেন যে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। তো আপনি যেমনটি করে বলছিলেন যে তাপমাত্রা কিন্তু আসলে প্রতিনিয়ত বাড়ছে, তার কারণ গতকালকেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিন্তু 7.9 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি আমরা যেটি দেখছি যে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি আমাদের সর্বোচ্চ তাপমাত্রা, যেটা আমরা দিনের গড় তাপমাত্রাকে আমরা বুঝি, সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু বাড়ছে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.0 ডিগ্রি সেলসিয়াস। আমরা সব মিলে দেখছি যে গত 2 সপ্তাহ জুড়ে পঞ্চগড়ে যে কনকনে শীত এবং ঘন কুয়াশা সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে ঝলমলে রোদ থাকছে। এখন সকাল 7টার পরে আমরা দেখি যে 8টার পর থেকে একবারে বিকেল পর্যন্ত কিন্তু রোদ থাকছে। সে কারণেই শীত নিয়ে এখানকার মানুষের যে একটা দুর্ভোগ সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর শীত আসলে যখনই শীত মৌসুম শুরু হয়, শীত আবহাওয়া পরিবর্তনের একটা বিষয় থাকে, সেই সময় কিন্তু স্বাভাবিক কারণেই রোগবালাই বৃদ্ধি পায়। আমি পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডক্টর ফজলুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে প্রত্যেক বছরই শীত যখন শুরু হয় এবং শীত যখন কমতে থাকে, অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের যখন একটা বিষয় থাকে, সে সময় বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক রয়েছেন তাদের সর্দি কাশি এইসব রোগবালাই লেগে থাকে। তো পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের যে অবস্থা সেটি হলো আধুনিক সদরে ভর্তির সংখ্যা কিন্তু নেই। আউটডোরে প্রতিদিন অসংখ্য শিশু এবং বয়স্ক মানুষ তারা এই শীত এবং শীতজনিত নানান রোগে তারা চিকিৎসা নিচ্ছেন। এ ছিল পঞ্চগড়ে শীত নিয়ে সার্বিক তথ্য। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল আলম। ময়মনসিংহে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন ও থানায় অভিযোগ করেও সমাধান মিলছে না বলে দাবি ওই ঠিকাদারের। এদিকে চাপের মুখে নির্মাণ কাজ বন্ধ হওয়ায় নানা সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। গত বছর 30 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় কেএসবিএল ইউসিসিএল জয়েন্ট ভেঞ্চার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বাজেট ধরা হয় 70 কোটি টাকা। এরই মধ্যে শেষ হয়েছে 18 কোটি টাকার কাজ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নির্দেশে নেতাকর্মীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে চা খাওয়ার জন্য 2 কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা না দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি রাকিবের কথা নাম বলে, 4-5 দিন পরে আমরা নামের সন্ধান পাই। আমার কাছে বলে 2 কোটি টাকা দিতে হবে। 2 কোটি টাকা দিলে কাজ চলবে, নাইলে কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 1 মাস ধরে কাজ বন্ধ থাকায় ঠিকমতো বেতন পাচ্ছেন না শ্রমিকরা। এরই মধ্যে কাজ ছেড়ে চলে গেছেন অনেকে। ভার্সিটি ছাত্রলীগ কাজ বন্ধ করে দেয়, সেই জন্য চলে যাবে। আর এই জায়গায় আমাদের থাকা সম্ভব না, কারণ আমরা গরিব মানুষ, কাজ কাম করে খাই। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাকিব। না না না, যারা নিয়ে আসছে তাদেরকে আর আমাদের সাথে কোনো কিছু জানি না। আর বিশ্ববিদ্যালয়ে কোন কাজ হয়েছে সে সম্পর্কে তো আমরা অবগত না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। যে কোনো উন্নয়ন কাজে যে কেউ বাধা দিবে সেটা তো অবশ্যই উন্নয়নের অন্তরায়, সেটা মানে আমরা কখনোই সমর্থন করি না। এবং হোক যেটা আমরা যাতে না হয় সেগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি বা অন্যান্য যেগুলো আইন শৃঙ্খলা যেগুলো আছে তাদেরকে আমরা করছি যাতে এগুলো তারা যথাযথ ব্যবস্থা নেয়। কাজ বন্ধ হয়ে যাওয়ায় মোটা অঙ্কের লোকসানের পাশাপাশি শ্রমিক সংকটেও পড়েছে বলেও দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদেশি মদের সংকটে ক্রেতাকে ভেজাল ও বিষাক্ত মদ ধরিয়ে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আর বিষাক্ত মদ পান করে
গত 15 দিনে মারা গেছে 16 জন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, করোনার কারণে 8 মাস আমদানি বন্ধ থাকায় এই সংকট। তবে বার ব্যবসায়ীদের দাবি, উচ্চ শুল্কের কারণে আমদানি কমেছে। সারা দেশে অনুমোদিত বার 185টি, এর 78টি রাজধানীতে। এসব বারে বিক্রি হয় দেশি মদের পাশাপাশি বিদেশি মদ। করোনার কারণে প্রায় 8 মাস বন্ধ ছিল মদ আমদানি। গত বছরের 26 মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বারও বন্ধ ছিল। সম্প্রতি রাজধানীর বারগুলোতে সংকট দেখা দিয়েছে বিদেশি মদের। এই সুযোগে অসাধু ব্যক্তিরা বিদেশি বলে ক্রেতাকে ধরিয়ে দিচ্ছে ভেজাল ও বিষাক্ত মদ। গোয়েন্দা পুলিশের অভিযানেও বাড্ডায় সন্ধান মিলেছে ভেজাল বিদেশি মদের কারখানার। 2 মাস ধরে বাজারে বিদেশি মদের সংকট বলে জানিয়েছে বার সংশ্লিষ্টরা। সংকটের কারণ জানতে চাইলে তারা জানান, আমদানির কাগজপত্র মাসের পরে মাস সংশ্লিষ্ট দপ্তরে আটকে থাকায় সময় মতো মদ আসছে না। এছাড়া শুল্ক বাড়ানোর কারণে কমেছে আমদানি। কাস্টমসের ব্যাটের ব্যাপার নিয়ে অনেক ব্যাপার আছে, এই জন্য ওনাদের সাথে ওনাদের দ্বন্দ্বের কারণে এই মালটা পাওয়া যাচ্ছে। আপনারা পাচ্ছেন না কেন? আমরা তো ওরা না ছাড়লে ধর আমরা পাই না। এই ক্রাইসিসটা তো 2-3 মাস ধরে তো অলরেডি করেন আমরা তো অ্যাপ্লিকেশন করে রাখছি, কিন্তু আমরা তো মাল পাচ্ছি না। এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, তাদের কাজ শুধু বারগুলোকে লাইসেন্স দেয়া। রাজধানী সহ সারা দেশে ভেজাল মদ কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। তো বারগুলো বন্ধ করলে স্বাভাবিকভাবে ইম্পোর্টও বন্ধ ছিল। তো প্রায় মাস 2 আগে আমরা বার এবং রেস্টুরেন্ট এবং হোটেল বারগুলো আমরা ওপেন করেছি। অবৈধ উপায়ে করার এখানে কোনো কার্যক্রম নেই। আমরা সেই চেষ্টাটাই করি যে বৈধভাবে লাইসেন্স দিবে এবং পারমিটের মাধ্যমে যারা মদ পান করেন তারা সে পারমিট নিয়ে মদ পান করবেন। অভিযোগ আছে, শুল্ক ফাঁকি দিতে অনেকবার 6টি ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউস থেকেই মূলত বিদেশি মদ সংগ্রহ করত। কিন্তু সম্প্রতি ওয়্যারহাউসগুলো আমদানি বন্ধ রাখায় সংকট বেড়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে বাড়ছে দেশীয় সবজির চাহিদা। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে চলতি বছর 2000 টন বাঁধাকপি রপ্তানির লক্ষ্যমাত্রা রপ্তানিকারক প্রতিষ্ঠানের। চীনা বাঁধাকপির দাম বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে দেশি বাঁধাকপির। পাশাপাশি আলু রপ্তানির লক্ষ্য 20,000 টন। এজন্য বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে প্রশাসন। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশি আলুর বেশ সুনাম রয়েছে বিশ্বের বাজারে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে আলু। 4 বছর ধরে অল্প পরিমাণে রপ্তানি হচ্ছে বগুড়ার বাঁধাকপিও। এবছর চীনে দাম বেড়ে যাওয়ায় প্রাচ্যের বিভিন্ন দেশে চাহিদা বেড়েছে বাংলাদেশি বাঁধাকপির। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ান এই 3 দেশে এবছর 2000 টন বাঁধাকপি রপ্তানির লক্ষ্য দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের। বিষমুক্ত সবজি পাঠানোয় ক্রেতাদের বিশ্বাস বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। তবে ঠিকঠাক সরবরাহ করার ক্ষেত্রে আছে বাধাও। আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি, আমাদেরকে ব্যাংক একটা লোনের ব্যবস্থা করলে আমরা ব্যবসাটা আর একটু জোরালো ভাবে করতে পারবো। সবজিটা আমাদের এসি কন্টেনার হলে আরো ভালো হয়, সুবিধা হয়, কোয়ালিটি মেনটেন করতে পারবো, তখন আরো বেশি বাংলাদেশ থেকে সবজি রপ্তানি করা সম্ভব। রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় সবজি ফেলে দিতে হচ্ছে না কৃষকদের, বরং বাজারের চেয়ে ভালো দাম পাওয়ায় বিষমুক্ত সবজি উৎপাদনে আগ্রহী তারা। এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণেরও উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সহযোগিতার জন্য প্রস্তুত কৃষি অধিদপ্তরও। কোনো প্রকার কেমিক্যাল, ফার্টিলাইজার প্লাস কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না। সব জৈব বালাইনাশক এবং অর্গানিক ফার্টিলাইজার যা আছে এগুলো ব্যবহার যদি করা যায়, আমাদের যেহেতু মাঠ পর্যায়ে প্রত্যেক জায়গায় উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা শুরু থেকে শেষ পর্যন্ত এটা মনিটরিং করবে। যারা এই বিষমুক্ত সবজি যারা উৎপাদন করতে চায়, এই কৃষকদের আমরা এখানে প্রশিক্ষণ দেব, যেখানে আমাদের দেশের বরেণ্য কৃষিবিদরা এসে এখানে তাদের হাতে কলমে এই বিষয়গুলো প্রশিক্ষণ দেবেন। সবজি রপ্তানি উৎসাহিত করতে প্রয়োজনে ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ফরিদপুরের ভাঙ্গা এই উপজেলার কয়েকটি গ্রামের প্রায় 1.5 লক্ষ মানুষ জড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং প্রতারণায়। স্থানীয়দের কাছে তারা ওয়েলকাম পার্টি নামে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানেও বন্ধ হচ্ছে না দৌরাত্ম্য। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর, কালামৃধা ও চান্দ্রা ইউনিয়নের প্রায় 1.5 লক্ষ মানুষ জড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং প্রতারণায়। বছর 15 আগেও ভুয়া সোনার কয়েন, নকল সীমানা পিলার কিংবা
মূর্তি দেখিয়ে প্রতারণা করা হতো। তবে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে এমন প্রতারণায় জড়িয়ে পড়ে তারা। প্রায় 10-11 বছর চলছে আপনার ওয়েলকামের যে বিষয়টা, যে আপনি লক্ষ লক্ষ টাকার গাড়ি পাইছেন, বাড়ি পাইছেন, সেই অপশনটা হচ্ছে আরো 2 বছর আগে চলে গেছে। তারপর থেকে এই বিকাশের ব্যবসাগুলো চালু হয়েছে আর কি। পুরো গ্রাম ঘুরে এর সত্যতাও পেয়েছে তালাশ টিম। স্থানীয় কয়েকজন এসেছেন তাদের কষ্টের কথা বলতে। আপনি এবার গ্রামে ঘুরলে দেখবেন শতকরা 99টা বিল্ডিং। 15 বছর আগে জিজ্ঞেস করে দেখেন, তদন্ত করেন কয়টা বিল্ডিং আসলো। যে বাচ্চাটা একটু বড় হয়ে ওঠে সেটাই ওই পথে ঢুয়ে, আর বর্তমানে যে এরকম একটা পরিস্থিতি আমাদের এলাকায় তা বলার মতো না। আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক অভিযান চালিয়েও যখন এই প্রতারণা বন্ধ করতে পারছে না, ঠিক তখনই ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা পুলিশ। যখনই কোনো অপরাধ সংঘটিত হয়, সেটা বিকাশ প্রতারণা হোক, সেটা রকেট প্রতারণা হোক, অন্য কোনো প্রতারণা হোক, বাড়ি কোথায়? ওই ভাঙ্গা থানার আজিমনগরের অমুক গ্রামে, সেটা কিন্তু সারা বাংলাদেশ জানে। এটা কি সম্মানের একটা জনপদের জন্য? আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, সারা দেশে যতগুলো মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্র আছে তার প্রায় বেশিরভাগই এই ভাঙ্গা উপজেলার। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফরিদপুর। এ বিষয়ে প্রতিবেদন দেখতে আজ চোখ রাখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। যাচ্ছি পরের খবরে। বরিশাল মহানগরীর প্রধান সড়কগুলোর ফুটপাত এখন অবৈধ দখলদারদের আওতায়। দীর্ঘদিন এই অবস্থা চলেও ফুটপাত দখলমুক্ত করতে নেওয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চলেও তা কাজে আসছে না। এই কারণে ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে পথ চলতে বাধ্য হচ্ছেন পথচারীরা। বরিশাল মহানগরীতে বিভিন্ন সড়কের ফুটপাতগুলো নির্মাণের পরপরই চলে যায় অবৈধ দখলে। অনেক জায়গায় ফুটপাতের সামনের রাস্তাও ব্যবহার করছেন ব্যবসায়ীরা। এমনকি দখল হয়ে গেছে প্রায় সব সরকারি অফিসের সামনের ফুটপাতও। নগরীর সদর রোড, গির্জা মহল্লা, চকবাজার, বিউটি রোড, কোর্ট রোড, বাজার রোড সহ অন্তত 12টি ব্যস্ততম সড়কের ফুটপাত দখল করে দোকানিরা পণ্য রাখায় বিপাকে পথচারীরা। মানে যেমন ছোট, তারপর দোকান বা ওই যে হোটেলের সামনে এত জিনিস রাখা যে আমরা হাঁটতে পারি না। এখন তাড়াতাড়ি এক জায়গায় যাইতেছি, কিন্তু এই জমাদের জন্য 1-2জন মানুষ পাস হতে পারছে না। ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেও শেষ রক্ষা হচ্ছে না বলে দাবি সিটি কর্পোরেশনের। এ অবস্থায় সমন্বিত উদ্যোগের উপর জোর দেওয়া হচ্ছে। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। আমাদের সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তার সাথে আমাদের উচ্ছেদ বিভাগের বিল্ডিং পরিদর্শকরা আছেন। তারা প্রতিনিয়ত সপ্তাহে 2 বার করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অনেকেই রাস্তার উপরে মালপত্র রাখে, নির্মাণ সামগ্রী রাখে, এবং যে সমস্ত জায়গাগুলো হকার থাকার কথা না, মাঝে মাঝে তারাও সেখানে বসে। সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের মনিটরিং আছে, আমরা নজরদারি রাখছি এবং প্রতিনিয়তই কিন্তু আমরা এই কাজগুলো করছি। 9 বছর আগে বরিশাল মহানগরীতে রাস্তার দুপাশে 4 ফুট চওড়া 43 কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চয়তায় পড়লেও এই বিষয়ে আরও সজাগ থাকতে হবে। এজন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান রবার্ট মিলার। বলেন, মিয়ানমারের সেনা কু এই অঞ্চলের গণতন্ত্রের জন্য বড় ক্ষত। রোহিঙ্গা সংকট মিয়ানমারে শুরু হয়েছে, মিয়ানমারকেই শেষ করতে হবে। এই সংকট সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ অব্যাহত রাখারও পরামর্শ দেন তিনি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছে, বাংলাদেশে আরবান হেলথ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। Onus on having Rohingya refugees return to Myanmar rests with মিয়ানমারের সামরিক বাহিনীর কু এই অঞ্চলের গণতন্ত্রের জন্য একটি ক্ষত। এর ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আরও অনিশ্চয়তায় পড়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখতে হবে, আর এ সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় করোনায় আরও 14,000 প্রাণহানি, নতুন শনাক্ত 5 লাখ রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 22,92,000 ছাড়ালো। মোট আক্রান্ত 10,53,00,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 7,70,00,000-এর বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ৩,৩৮০ জন করোনায় মারা গেছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 1,16,000 মানুষের দেহে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে, মারা গেছে ১৭০০ মানুষ। ব্রাজিলে মারা গেছে ১২৯১ জন। নতুন করে ৫৮,০০০ রোগী মিলেছে দেশটিতে। ৬ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হচ্ছে ফ্রান্সে। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিধিনিষেধ আরও কিছুদিন জারি থাকছে বলে জানিয়েছে জার্মান সরকার। এছাড়াও বৃহস্পতিবার যুক্তরাজ্যে ২০,০০০, স্পেনে ৩০,০০০, ইতালিতে ১৩,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে। মেহেদী হাসান মিরাজের প্রথম টেস্ট সেঞ্চুরির আনন্দে চট্টগ্রাম টেস্টে দাপট বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে ৩৫৫ রানে এগিয়ে স্বাগতিকেরা। বাংলাদেশের দেয়া ৪৩০ রানের জবাবে দিন শেষে অতিথিদের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান। ওডিআই সিরিজের পর টেস্টেও নতুন বলে দুর্দান্ত মুস্তাফিজুর রহমান। দারুণ স্পেলে ১৮ রান খরচায় প্রথম ২ উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার। বাকি ২ সংস্করণের তুলনায় টেস্টের চাহিদাটা সোজা সাপটা। ব্যতিক্রমী কিছুর চেয়ে ব্যাকরণ এখানে গুরুত্বপূর্ণ। ক্রিকেট গুরুদের দেয়া ব্যবস্থাপত্রে সবসময় অগ্রাধিকার পায় সোজা ব্যাটে খেলার সামর্থ্য। সাগরিকায় সাত সকালে সেই সূত্র ভুলে অ্যাডভেঞ্চারের নেশা লিটন দাসের। স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে গিয়ে আউট হলেন ওয়ারিক্যানের নিরীহ একটি বলে। যা বিস্তৃত হয়েছেন লিটন, সেই ক্লাসিক থিওরিতে সাফল্য পেলেন সাকিব। তার ক্যারিয়ারের ২৫তম 50-তে আরেকবার কক্ষপথে জায়গা নিশ্চিত করল টাইগাররা। মহাতারকার উত্তরসূরি বিবেচনা করা হতো যাকে, মাঝে পথ হারিয়ে আবারও আপন আলোয় সেই মেহেদী মিরাজ। ২৪৮-এ ৬ উইকেট হারানোর পর ২ অলরাউন্ডারের ৬৭ রানের জুটি। সাকিব মিরাজ প্রতিরোধে ওয়ারিক্যানের হারিকেন আর প্রলয়ঙ্করী হল না। ভদ্রস্থ পুঁজির দিকে যাচ্ছিল স্বাগতিকেরা। ঠিক তখনই মধ্যাহ্ন বিরতির আগে এলো সাকিবের সেই দুর্বোধ্য শট। সফট ডিসমিসালে উপহারটা সরাসরি ক্রেইগ ব্রাথওয়েটের হাতে। সেই সুবাদে উন্মুক্ত হয়ে গেল স্বাগতিক টেইল্যান্ড। সাকিবের বিদায়ের পর আরও ইতিবাচক মিরাজ। ১৬০ বলে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি নস্যাৎ করে দিয়েছে অতিথিদের ডট বল স্ট্র্যাটেজি। টেইল এন্ডারদের সাথে নিয়ে লড়াই চালিয়ে গিয়ে নিশ্চিত করেছেন ৪৩০-এর বড় পুঁজি। ১৫০ ওভার বোলিং শেষে ক্লান্ত অতিথিরা শুরুতে পড়েছে মুস্তাফিজ ঝড়ের সামনে। আম্পায়ার সৈকতের অভিষেক কঠিন হয়ে গেছে ফিজের অ্যাকিউরেসিতে। একাধিক রিভিউর মিটমাট করতে গিয়ে কেটেছে তার ব্যস্ত সময়। এর মাঝেই ক্যাম্বেল মুসলে বাধা টপকে ফেলেছেন টাইগারদের একমাত্র পেস প্রতিনিধি। তার ৭ ওভারের দুর্দান্ত স্পেল আক্ষেপ জাগিয়েছে দ্বিতীয় পেসারের জন্য। ৬ ওভারের স্পেলে পুরো নিয়ন্ত্রণ ছিল না সাকিবের। হালকা অস্বস্তি পুরনো গ্রোয়েনের চোটে। উত্তেজনা ঠাসা তৃতীয় সেশনে এরপর স্থিতি এনেছেন ব্রাথওয়েট। অভিষিক্ত বোনারকে সাথে নিয়ে তার অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটিতে আপাতত লড়াইয়ে ফিরেছে অতিথিরা। মিরাজের সেঞ্চুরির পর দ্বিতীয় দিনের হাইলাইটে নতুন বলে মুস্তাফিজের কারুকাজ। সেই সুবাদে দ্বিতীয় দিন শেষে মোমেন্টামটা পক্ষে থাকলো স্বাগতিকদের। তৃতীয় দিনে ৩৫৫ রানের লিড আর উপভোগের সুযোগ টাইগার বোলারদের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। জাতীয় দলের নিউজিল্যান্ড সফরের সূচিতে পরিবর্তন এসেছে। ১ সপ্তাহ পিছিয়ে সিরিজ শুরু হবে ২০ মার্চ। এতে করে সফরের সময়ও বাড়ছে। নিউজিল্যান্ড ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লজিস্টিক কারণে এই পরিবর্তন আনা হয়েছে। কোভিড প্রোটোকল মেনে সফরকারীদের প্রস্তুতির সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত। আগের সূচিতে প্রথম ওয়ানডে ছিল ১৩ মার্চ, শেষ হওয়ার কথা ছিল ২০ মার্চ। এখন ৩ ম্যাচ হবে ২০ থেকে ২৬ মার্চে। পরিবর্তিত সূচিতে প্রথম টি-20 হবে ২৮ মার্চ, শেষ ম্যাচ ১ এপ্রিল। খেলা পিছিয়ে গেলেও ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। মূল লড়াইয়ের আগে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প করবে টাইগাররা। করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ভারতে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। প্রথম পরীক্ষা চেন্নাইয়ে। মহাগুরুত্বপূর্ণ এই সিরিজ, কারণ এর ফলাফলের ওপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালিস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারত। ছুটি থেকে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি, আর চোট কাটিয়ে বুমরা অশ্বিন ফেরায় স্বস্তিতে ম্যানেজমেন্ট। স্পিন আক্রমণে অশ্বিনের সঙ্গী হবেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। পেসে দায়িত্ব বুমরা ও সিরাজের।
অন্যদিকে শ্রীলঙ্কায় স্পিনের বিরুদ্ধে খেলে তৈরি হয়ে এসেছে ইংল্যান্ড। জ্যাক ক্রুলির হঠাৎ চোটে চিন্তায় পড়েছে ইংলিশরা। ১৭তম টেস্ট খেলতে নামা জো রুট থাকবেন স্পটলাইটে। আজ ছুটির দিনে প্রিমিয়ার লিগ ফুটবলে নামবে সব বড় দল। ঢাকায় দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু বেলা 3:30টায়। সন্ধ্যা 6টায় জয় ফেরার লক্ষ্যে আবাহনের সামনে মুক্তিযোদ্ধা সংসদ। আর টঙ্গীতে বেলা 3টায় মোহামেডানের লড়াই বারিধারার বিপক্ষে। শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে নড়বড়ে আবাহনী। দারুণ শুরুর পর ছন্দপতন হয়েছে সময়ের সাথে। টানা 2 ড্রতে ব্যাকফুটে আকাশী নীল। এমন অবস্থায় মুক্তিযোদ্ধার পরীক্ষাও বোধহয় কঠিন মনে হচ্ছে ওদের কাছে। ফ্রান্সিসকো রদ্রিগেজ আক্রমণে লেমোসের মূল অস্ত্র, সাথে কার্ভেন্স বেলফোর্টের সমর্থন হতে পারে জয়ের রসদ। দেশে জুয়েল রানাও গড়ে দিতে পারেন পার্থক্য। তারপরও দলগত সমন্বয় পারে হারানো মনোবল ফেরাতে। আবাহনীর বর্তমান অবস্থা নিঃসন্দেহে নির্ভর রেখেছে বসুন্ধরা কিংসকে। যদিও চ্যাম্পিয়নের মতোই এগুচ্ছে ব্রুজনের দল। শতভাগ সাফল্যে ওরাই টেবিল টপার। ধারাবাহিক রবিনিও বেসেরা জুটি। লাতিন রিক্রুটদের দুরন্ত ফর্ম কাজটা সহজ করে দিচ্ছে। চট্টগ্রাম আবাহনীকেও বসে আনতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় কিংসের। ঢাকায় 2 জায়ান্টের লড়াই। টঙ্গীতে মোহামেডান নামবে দ্বিতীয় জয়ের খোঁজে। মাঝে মধ্যে ঝলক দেখালেও মোটেও ধারাবাহিক নয় সাদা কালো শিবির। টেবিলের 11তে থাকা উত্তর বারিধারাকে হারিয়ে অবস্থানের উন্নতি চায় শনলেনের দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজার্ভ চুরির তদন্তে 6 দেশের 56 জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। অভিযোগপত্রে আসছে 8 প্রতিষ্ঠানের নাম। আগামী শিক্ষাবর্ষ নতুন শিক্ষাক্রম পাচ্ছে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী। নবম শ্রেণীতে থাকছে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ। দাম কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে না বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট সেবা। দেশেই বাজার তৈরির চেষ্টা বিএসসিএল এর। এবার শীত মৌসুমে মেঘনায় ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা। জলবায়ুর পরিবর্তন ও নাব্যতা কম থাকাই কারণ, বলছে মৎস্য বিভাগ। আর এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।